হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ এনসিআরটি। আজকের ক্লাসে আমরা অ্যাডোলেসেন্স, ইটস নিড, ইটস চ্যালেঞ্জেস অ্যান্ড রোল অফ টিচারটা নিয়ে বিশদভাবে একটু ডিসকাস করব। আশা করি আজকের ক্লাসে যদি আপনি প্রথমবার আসেন তাহলে আমার বাকি ক্লাসগুলি আপনি দেখবেন। আপনি যদি যে কোনো রকম টেট এক্সাম বা সিটেট এক্সাম বা যে কোনো রকমের টিচিং এক্সাম বা বিএডের জন্য প্রিপারেশন করছেন, তো আমার ক্লাসগুলি আপনার জন্য খুবই উপযোগী হবে। তো যদি ক্লাসটাতে প্রথমবার আসেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে আপকামিং সবটা ইম্পর্টেন্ট ভিডিওস আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা দেখি যে কিশোর অবস্থা বা অ্যাডোলেসেন্সটা কি, এটার নিডস কি, এটা চ্যালেঞ্জেস অ্যান্ড রোলস আমরা দেখব পরে। প্রথমে আমরা দেখছি এটা অ্যাডোলেসেন্স পিরিয়ডটা কি। অ্যাডোলেসেন্স পিরিয়ডটাকে বলা হচ্ছে ট্রানজিশনাল ফেজ বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড। এটা এমন একটা ফেজ, ট্রানজিশনাল মানে একটা কি বলা যায়, একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাচ্ছে। কখন থেকে? চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যখন মানুষটা যাচ্ছে, পুরা চাইল্ডও না আবার পুরা অ্যাডাল্টও না, ওই মাঝখানের পিরিয়ডটাকে বলা হচ্ছে অ্যাডোলেসেন্স। ক্যারেক্টারাইজড বাই ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস। কী কী ফিচার থাকে এই পিরিয়ডের? এই পিরিয়ডটার মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জেস আসে, যেমন ফিজিক্যাল চেঞ্জ আসে, ইমোশনাল চেঞ্জ আসে, সাইকোলজিক্যাল চেঞ্জেস আসে, মানসিক শারীরিক বিভিন্ন রকমের চেঞ্জেস এই পিরিয়ডটার মধ্যে দেখা যায় অ্যাডোলেসেন্স পিরিয়ডটার মধ্যে। এই জন্যে এই পিরিয়ডটাকে স্ট্রং এইজও বলা হয় বা ঝড়ঝঞ্ঝার যে এইজ এটা বলা হয়। কেন ঝড়ঝঞ্ঝার এইজ বলা হয় এটা আমরা পরে দেখব। কি স্টেজেস ফর আইডেন্টিটি ফরমেশন অ্যান্ড গেইনিং ইন্ডিপেন্ডেন্স। এই স্টেজটাকে বলা হয় কি স্টেজ, মানে মেইন স্টেজ কিসের জন্যে? ফর আইডেন্টিটি ফরমেশন। অ্যাডোলেসেন্স পিরিয়ডটার মধ্যে একটা বাচ্চার আইডেন্টিটি তৈরি হয় অ্যান্ড গেইনিং ইন্ডিপেন্ডেন্স। বাচ্চাটা ওই সময়ে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে। যেমন একটা ছোট বাচ্চাকে মা যেভাবে চুল আঁচড়ে দেবে, বাচ্চাটার এরকমই চুল থাকবে, যেরকম ড্রেস পরাবে বাচ্চাটা ওই রকমই পরবে, ওর নিজস্ব কোনো ইচ্ছা ও জাহির করে না। কিন্তু অ্যাডোলেসেন্স পিরিয়ড শুরু হওয়ার পর থেকে বাচ্চাটার একটা আইডেন্টিটি, ইন্ডিপেন্ডেন্স ক্রিয়েট হয়ে যায়, আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যায়। যেমন আমি আমার পছন্দে সাজবো, আমি আমার পছন্দের ড্রেস পরবো, ওই নিজের পছন্দটা ওই পিরিয়ডে চলে আসে। নিডস অফ অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স পিরিয়ডের নিডগুলি কী কী, প্রয়োজনীয়তা কী কী, ওই পিরিয়ডে বাচ্চারা কী কী প্রয়োজনীয়তা ফিল করে। ইমোশনাল অ্যান্ড সোশিয়াল সাপোর্ট ফর আন্ডারস্ট্যান্ডিং র্যাপিড চেঞ্জেস। ইমোশনাল অ্যান্ড সোশিয়াল সাপোর্ট, এই বয়সের বাচ্চাদেরকে ইমোশনালি বুঝতে হবে, ইমোশনালি সাপোর্ট করতে হবে এবং সোশিয়াল সাপোর্ট থাকতে হবে ফর আন্ডারস্ট্যান্ডিং র্যাপিড চেঞ্জেস। এমন বাচ্চারা যদি একটু অন্যরকম বিহেভ করে, আমাদেরকে বুঝতে হবে বাচ্চাটার ব্রেইনে কী চলছে, ইমোশনাল কোন স্টেজে আছে বাচ্চাটা, আর ওকে একটু সাপোর্ট করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ওর মধ্যে ফিজিক্যালি এবং মেন্টালি অনেক কিছু চেঞ্জ হচ্ছে। গাইডেন্স ফর ডেভেলপিং সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ আইডেন্টিটি। আর কি করতে হবে? গাইডেন্স ফর ডেভেলপিং, গাইড করতে হবে ওই পিরিয়ডটাতে বাচ্চাকে সেলফ অ্যাওয়ারনেস, বাচ্চাটা নিজেকে জানুক বা নিজেকে চেনার জন্য বাচ্চাটাকে সেলফ অ্যাওয়্যার করতে হবে, অ্যান্ড সেলফ আইডেন্টিটি, এই বাচ্চাটা কী ধরনের এটা জানার জন্যে বাচ্চাটাকে সাহায্য করতে হবে। সেফ এনভায়রনমেন্ট ফর এক্সপ্লোরিং পার্সোনাল ইন্টারেস্ট, বাচ্চাটার পার্সোনাল ইন্টারেস্টটা এক্সপ্লোর করার জন্য ওকে একটা সেফ এনভায়রনমেন্ট দিতে হবে। অ্যান্ড বিল্ডিং সেলফ স্টিম, আর নিজের সেলফ স্টিমটা তৈরি করার জন্যে ওকে একটা পরিবেশ প্রদান করতে হবে। এবার কথা হচ্ছে এগুলি তো অলরেডি আছে, তাহলে আমি সেফ এনভায়রনমেন্ট কীভাবে দেব? যেমন একটা উদাহরণ দিই, কোনো একটা ছেলে, আমরা যে সোশিয়াল নর্মসে আমরা ধরে নিই যে ডান্স হবে মেয়েদের একটা অ্যাক্টিভিটি, কোনো একটা ছেলে যদি ভারতনাট্যম শিখতে চায় বা ওর ইচ্ছা ডান্স শিখুক, তো আমাদের সোসাইটি থেকে ছেলেটাকে এতটা সাপোর্ট দেওয়া হয় না যতটা একটা মেয়েটাকে সাপোর্ট দেওয়া হয়। তো বলছে গাইডেন্স ফর ডেভেলপিং সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড সেলফ আইডেন্টিটি। তো বলছে গাইড করতে হবে বাচ্চাটাকে, বাচ্চাটা যদি ডান্স করতে চায় তাহলে ও ডান্স করুক, ওকে একটা সেফ এনভায়রনমেন্ট দিতে হবে। কী ধরনের সেফ? যাতে কেউ ওকে টিজ না করে, যাতে কেউ ওকে সমালোচনা না করে বা ওকে বুলি না করে। কেন? একটা উদাহরণ দিচ্ছি আমি, এই স্টেজটার মধ্যে বাচ্চারা এতটা মেন্টালি উইক হয় যে তারা ডিসাইড করতে পারে না প্রপার গাইড ছাড়া। দেখবেন এই বয়সের বাচ্চারা যারা অ্যাডোলেসেন্স পিরিয়ডে থাকে, কিছুদিন আগের একটা ঘটনা, হার্ডলি 2 সপ্তাহ হবে,
দিল্লিতে ক্লাস 10-এর একটা বাচ্চা টিচার খুব বকা দিত বলে সুইসাইড করেছে। তো ওই বাচ্চাটার মেন্টাল স্টেটটা কতটা উইক যে একটা ম্যাডাম রোজ রোজ বকা দেয়, ও এই জিনিসটা বুঝতে পারেনি যে ক্লাস 10 কমপ্লিট হয়ে গেলে আমি স্কুলটা ছেড়ে দিতে পারবো, এই টিচারকে আমার ফেস করতে হবে না, বা ও কারোর সাথে শেয়ার করেনি, ওকে বোঝানোর মতো কেউ ছিল না, তাই ও কি করেছে, আলটিমেট একটা ভুল ডিসিশন নিয়েছে। তো এরকমের হাজারটা ভুল ডিসিশন, যেমন ড্রাগস নেওয়া বা খারাপ সঙ্গতে পড়া, যদি একটা বাচ্চাকে অ্যাডোলেসেন্স পিরিয়ডে প্রপার গাইডেন্স না দেওয়া হয় বা প্রপার টেক কেয়ার করা না হয়, যে কোনো পথে বাচ্চাটা যেতে পারে, খারাপ পথেও যেতে পারে, ভালো পথেও যেতে পারে, কিন্তু প্রপার গাইডেন্স দিয়ে ভালো পথে নিতে হয়। আর খারাপ পথে যেতে হলে অনেক সঙ্গতের গুণে ও চলে যায়। তাই বলছে এই সময়ের মধ্যে সেফ এনভায়রনমেন্ট দিতে হয়, ওকে একটা সুস্থ পরিবেশ প্রদান করতে হয় যেখানে ও পার্সোনাল ইন্টারেস্ট, ও কোন ফিল্ডে ইন্টারেস্ট রাখে ওটাকেও এক্সপ্লোর করতে পারে। এবার কথা হচ্ছে চ্যালেঞ্জেস কী কী আসে এই ফেজের মধ্যে, আমরা দেখি চ্যালেঞ্জেসগুলি। Challenges faced by adolescents, peer pressure, চ্যালেঞ্জেস ফেসড বাই অ্যাডোলেসেন্সের মধ্যে প্রথমেই আসে পিয়ার প্রেশার অ্যান্ড ইনফ্লুয়েন্স ফ্রম ফ্রেন্ডস। তো যে কথাটা আমরা বললাম, পিয়ার প্রেশার মানে হচ্ছে বন্ধুদের প্রেশার। এবার একটা ক্লাসে ধরুন ক্লাস 10-এর কিছু বাচ্চা বা ক্লাস 8-এরই কিছু বাচ্চা, ধরুন ক্লাস 8-এর বাচ্চা একটা টিউশন গ্রুপে পড়ে, ওই টিউশন গ্রুপের বাকি বাচ্চাগুলি একটা বাচ্চার বন্ধু। এবার ওই বাকি বাচ্চাগুলি ম্যাথে খুব ভালো, একটা বাচ্চা ম্যাথে খুব খারাপ, ও বুঝে না ম্যাথ, ওর ফিল হয় যে ম্যাথটা একটু টাফ। তো ও তখন একটা প্রেশার ফিল করে যে আমার সাথে সবাই ভালো করছে, আমাকেও ভালো করতে হবে, কিন্তু ও পারছে না। এই যে মেন্টাল প্রেশারটা, এটাকে পিয়ার প্রেশার বলা হয়। এটা যে কোনো জায়গাতে হতে পারে, শুধু পড়াশোনার ক্ষেত্রে না, ড্রেস আপের ক্ষেত্রে হতে পারে। ধরো একটা বাচ্চা সাজগুজে বেশি সময় দিতে চায় না, কিন্তু ওর সাথে যারা আছে তারা খুব স্মার্টলি ড্রেস আপ করে আসে, তখন ও মেন্টালি একটা পিয়ার প্রেশার ফিল করে যে আমাকেও তাদের মতো হতে হবে, নয়তো আমি লেফট আউট হয়ে যাব। ইনফ্লুয়েন্স ফ্রম দ্য ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডসদের ইনফ্লুয়েন্স। এবার একটা 15 জনের একটা গ্রুপ থাকলে এখানে 10 জন, যদি 10টা বাচ্চা যদি খুব ভালো হয় পড়াশোনায়, তাদের থেকে একটা ইনফ্লুয়েন্স হতে পারে। আবার 10টা বাচ্চা যদি খুব বখাটে টাইপের হয়, এটারও ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স বাচ্চাটার উপর পড়তে পারে। তো এটা হচ্ছে একটা খুব বড় চ্যালেঞ্জ। এই সময়ে যদি একটা বাচ্চাকে চোখে চোখে না রাখা হয়, যেমন যারা স্মোক করে, বেশিরভাগ সময়ে দেখা যায় 9-10-এর ক্লাসে ফ্রেন্ডসদের থেকে স্কুল থেকে স্মোকিং করা শিখে। তো এই যে ইনফ্লুয়েন্সটা বাচ্চাদের মধ্যে আসে, তখন বাচ্চাদেরকে খুব চোখে চোখে রাখতে হয়। নেক্সট হচ্ছে একাডেমিক স্ট্রেস অ্যান্ড প্রেশার টু পারফর্ম ওয়েল। ওর মধ্যে একটা প্রেশার এসে যায় যে আমি ক্লাস 10-এ উঠে গেছি, আমার মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে হবে, নয়তো আমি লেফট আউট হয়ে যাব। এই একাডেমিক স্ট্রেস অ্যান্ড প্রেশার টু পারফর্ম ওয়েল, এটা একটা প্রেশার চলে আসে বাচ্চাটার মধ্যে। তারপর কি হয়, আইডেন্টিটি কনফিউশন অ্যান্ড ইনসিকিউরিটি। ওর মধ্যে একটা আইডেন্টিটি কনফিউশন এসে যায় এই পিরিয়ডের বাচ্চারা, এই চ্যালেঞ্জটা ফেস করে। আমি কি অ্যাকচুয়ালি, আমি মা বাবা আমাকে যেটা মনে করে এটা, নাকি আমি কি? এই যে আমি কি কোয়েশ্চনটা, নিজেকে খোঁজার, নিজেকে জানার যে আইডেন্টিটি কনফিউশনটা, এটা বাচ্চাটাকে তখন খুব বেশি ডিস্টার্ব করে অ্যাডোলেসেন্স পিরিয়ডে। ও যখন ওই বাচ্চাটা চাইল্ডহুড পার করে নিল আর অ্যাডাল্টহুডে প্রবেশ করছে, ইনসিকিউরিটি ফিল হয়। যেমন একটা বাচ্চা কি বলবো আমি, উদাহরণ যে কোনো কিছু হতে পারে। ইনসিকিউরিটি বাচ্চাটার মধ্যে কাজ করে, ও অন্যদের মতো খুব স্মার্টলি কথা বলতে পারছে না। ওকে বোর্ডে ডাকা হলো, বলা হলো তুমি ক্লাস 2টা ম্যাথ বোর্ডে করো। এবার এই বাচ্চাটা ভাববে যে আমি যদি ম্যাথটা করি, যদি ম্যাথটা ভুল হয় টিচার আমাকে বকা দেবে, যদি ম্যাথটা ভুল হয় বাকিরা আমার উপর হাসাহাসি করবে। তো এইসব ভেবে বাচ্চাটা ম্যাথটা ট্রাই করলো না। এই যে ইনসিকিউরিটির ফিলিংসটা, এটা বাচ্চাটাকে অনেক কিছু থেকে সরিয়ে রাখে। নেক্সট হচ্ছে মেন্টাল হেলথ কনসার্নস লাইক এংজাইটি, ডিপ্রেশন অ্যান্ড সেলফ এস্টিম ইস্যুস। বলছে এই সময়ে অনেক মেন্টাল স্ট্রেসেস বাচ্চাটা ফিল করে, ডিপ্রেশনে ভুগে, অ্যাংজাইটিতে থাকে। এই যে আমি দিল্লির উদাহরণটা দিলাম,
বাচ্চাটা যে সুইসাইড করলো, ক্লাস 10-এর একটা বাচ্চা, কারণ টিচার বকা দিয়েছিল। এটা কতটা ডিপ অ্যাংজাইটি ওর মধ্যে ছিল। অ্যাংজাইটি থাকতে 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 যখন ও কাউকে কিছু বলতে পারেনি, তখন ও আলটিমেট একটা রাস্তা চুজ করে নিল। এই মেন্টাল হেলথ কনসার্নস লাইক অ্যাংজাইটি, ডিপ্রেশন অ্যান্ড সেলফ এস্টিম ইস্যুস, এইগুলি হচ্ছে এই পিরিয়ডের একটা চ্যালেঞ্জ। নেক্সট হচ্ছে এক্সপোজার টু সোশ্যাল মিডিয়া লিডিং টু বডি ইমেজ কনসার্ন অ্যান্ড সাইবার বুলিং। এবার এক্সপোজার টু সোশ্যাল মিডিয়া, অনেক অনেক বলিউড মুভিজ, ওয়েব সিরিজ আছে যেটা থেকে আমি উদাহরণ দিতে পারি, আপনারা নিজেরাও দেখতে পারেন। এক্সপোজার টু সোশ্যাল মিডিয়া লিডিং, এবার দেখবেন ক্লাস 9-10-এর বাচ্চারা প্রথম প্রথম ফেসবুকে আসে, তারা ইনস্টাগ্রাম খুব পছন্দ করে। এই যে সোশ্যাল মিডিয়ার ক্রেজটা ওই বয়সে তাদের মধ্যে আসা শুরু হয়। আর এই যে সোশ্যাল মিডিয়াতে সব বাচ্চারা, অন্য অন্য বাচ্চারা কোন ড্রেসে ফটো দিয়েছে, কি পার্টি করছে, সব কিছু তাদেরকে ইনফ্লুয়েন্স করে। বডি ইমেজ কনসার্ন কি, এবার ওই সময়ে যারা খুব স্মার্ট তারা কি করে, অন্য যারা, যেমন কেউ একটু রং অন্যদের মতো না, একটু মোটা, তাদেরকে বুলি করা স্টার্ট করে। বডি ইমেজ কনসার্ন, তখন বাচ্চারা বডি ইমেজ, আর কেউ যদি বুলি নাও করে তাহলে ও বডি ইমেজ কনসার্ন হয়ে যায় যে আমার ক্লাসে সবাই এত স্লিম, আমি কেন এত মোটা, আমাকে বোধহয় অন্যরা পছন্দ করে না। ও নিজের থেকে অনেক কিছু ভেবে নেয়, বডি ইমেজ নিয়ে ও তখন তারা খুব কনসার্ন হয়ে যায়। এবার দেখবে ক্লাস 9-এর বা 10-এর মেয়েরা স্পেশালি, তারা কি করে, তারা প্রায় সময় তুমি যদি কারো মার সাথে কথা বলো, বলবে যে আমার মেয়ে তো খেতেই চায় না, কারণ তাদের মাথার মধ্যে একটা কনসার্ন চলে আসে যে আমি যদি খাই তাহলে আমি বোধহয় মোটা হয়ে যাব, আমার ড্রেস আমাকে ভালো লাগবে না। এই যে বডি ইমেজ কনসার্নটা, এটা তাদেরকে কম খাওয়ার থেকে, বেশি খাওয়া থেকে বিরত রাখে, বা তারা খাবার স্কিপ করতে থাকে। অ্যান্ড সাইবার বুলিং, এবার সাইবার বুলিং কি, সাইবার বুলিং হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে কোনো রকমভাবে বুলি করা, এটা মেসেজে হতে পারে, কমেন্টে হতে হবে। এবার আরেকটা উদাহরণ দিই, এই বছরে মেবি ইউপি বোর্ড, আই এম নট ভেরি মাচ শিওর, ইউপি বোর্ডের একটা মেয়ে টপ করেছে ক্লাস 10-এ, কিন্তু মেয়েটার একটু হরমোনাল চেঞ্জেস আসে। হরমোনাল চেঞ্জেসটা কেমন, যেমন ছেলেদের যে হরমোনটা, এটা মেয়েটার মধ্যে একটু বেশি, তো ওর একটু হালকা মুচ এসে গেছে মেয়েটার। তো এবার মেয়েটার টপার, এটা কেউ ফলো করেনি, কিন্তু সবাই সাইবার বুলি ওকে করা শুরু করলো, কমেন্টে করে যে এত তুমি একটু 2 টাকার ব্লেড নিয়ে একটু দাড়িটা সাফ করতে পারলে না, এরকম ফটো দিয়ে দিলে, এই সেই। চিন্তা করে দেখো, ক্লাস 10-এর একটা মেয়ে যে পুরো স্টেটের মধ্যে টপ করেছে, ওই মেয়েটাকে এরকম যখন সাইবার বুলি করা হচ্ছে, মেয়েটার মানসিক অবস্থা কি হবে। কিন্তু মেয়েটা এতটাই স্ট্রং ছিল, ও মিডিয়াতে বলেছে যে আমি তো যে কোনো সময় চাইলেই আমার চেহারাকে চেঞ্জ করতে পারবো, এখন সময় হচ্ছে পড়াশোনা, তাই আমি পড়াশোনায় মনোযোগ দিচ্ছি। কিন্তু অন্য বাচ্চারা এমন না। এবার এমনও আছে, ওই অ্যাডোলেসেন্স পিরিয়ডের বাচ্চারা মেন্টালি এতটা উইক হয় যে এরকম সাইবার বুলিং যখন দেখবে না, আমাকে কমেন্ট করে মানুষ এইভাবে বকাঝকা করছে, এইভাবে কথা শোনাচ্ছে, তো অনেকে কী করে, তখন সুইসাইডের পথ বেছে নেয় যে আমি এতটা বিশ্রী, আমাকে নিয়ে সবাই এরকম বলছে, আমি কাউকে কিছু বলবো না, আমি এখান থেকে চলে যাব, এরকম জিনিস। আবার আরেকটা জিনিস দেখা যায়, এই বয়সে বাচ্চারা মা বাবার কাছে বাইক চায় বা কোনো একটা দামি জিনিস চায়, না দিতে চাইলে ঘর ছেড়ে পালিয়ে গেল, বা এরকম যে স্টুপিড অ্যাক্টিভিটিগুলি, যেটা একটা অ্যাডাল্ট, সম্পূর্ণভাবে অ্যাডাল্ট পার্সন করবে না, ওইটা ওই ফেজে দেখা যায় অ্যাডোলেসেন্স পিরিয়ডে। তো এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে এই কনসার্ন, সেলফ ইমেজ, সেলফ এস্টিম, এগুলি খুব বেশি, মেন্টাল হেলথটা তারা অ্যাজ এ চ্যালেঞ্জ ফেস করে। নেক্সট, এবার দেখি আমরা স্টেজেস অফ অ্যাডোলেসেন্স কি। অ্যাডোলেসেন্সের স্টেজগুলিকে, অ্যাডোলেসেন্স ইজ জেনারেলি ডিভাইডেড ইন্টু 3 স্টেজ, সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, ইচ উইথ ডিস্টিংক্ট ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস। তো অ্যাডোলেসেন্স পিরিয়ডের যে পিরিয়ডটাকে আমরা জেনারেলি 3টা ভাগে ভাগ করব। প্রতিটা ভাগের মধ্যে শারীরিক, মানসিক আর বৌদ্ধিক যে চেঞ্জেসগুলি, সেগুলি আলাদা আলাদা হয়। ফিজিক্যাল চেঞ্জ আলাদা হয়, ইমোশনাল চেঞ্জ আলাদা হয়, সাইকোলজিক্যাল চেঞ্জ আলাদা হয়। কীরকমের ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল চেঞ্জ?
দেখি একটু, জাস্ট এ সেকেন্ড। প্রথমেই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জেস, আর্লি অ্যাডোলেসেন্স পিরিয়ড। আর্লি অ্যাডোলেসেন্স, সবার আগে যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা শুরু হয় সেটা কখন থেকে শুরু হয়? সেটা শুরু হয় 10 বছর বয়স থেকে। 10 বছর বয়সে থেকে 13 বছর বয়সটাকে আর্লি অ্যাডোলেসেন্স বলা হয়। আর্লি অ্যাডোলেসেন্সে কি হয়? ফিজিক্যাল চেঞ্জ কি কি হয়? পোভার্টি বিগিনস। পোভার্টি মানে কি? পোভার্টি মানে হচ্ছে সেক্সুয়ালি কনসার্ন, যে অপোজিট জেন্ডারকে পছন্দ করা বা অ্যাট্রাক্ট হওয়া, এই জিনিসটা প্রথমবার পোভার্টি পিরিয়ডে শুরু হয়। মার্কড বাই গ্রোথ স্পার্টস অ্যান্ড হরমোনাল চেঞ্জেস। ওই সময়ে বিভিন্ন রকম গ্রোথটা খুব র্যাপিডলি হয়ে থাকে, হরমোনাল চেঞ্জ হয়, বডির মধ্যে অনেক রকম হরমোনাল চেঞ্জেস আসে। একটা আমরা যে বলি কমন জেন্ডার, কমন জেন্ডার থেকে তখন তারা মেল জেন্ডার অ্যান্ড ফিমেল জেন্ডারে মানসিকভাবে প্রবেশ করে। কেউ কেউ হরমোনাল যে চেঞ্জেসগুলি আসে, হরমোনাল চেঞ্জেস অনুযায়ী কেউ মেয়ে হয়, কেউ ছেলে হয়। আবার অনেক সময় কি হয়, একটু উল্টা হয়ে যায়, বডি মেয়েদের কিন্তু হরমোনাল চেঞ্জেসটা চেঞ্জেস যেটা হয় এটা ছেলেদের মতো হয়ে যায়, তো ওদেরকে আমরা বলি টম বয়। বা উল্টাও হয়, ছেলেদের মধ্যে মেয়েদের হরমোনাল চেঞ্জেসটা গ্রোথ হতে পারে। ইটস ভেরি নর্মাল। গার্লস টিপিক্যালি স্টার্ট ম্যানস্ট্রুরেশন। ওই পিরিয়ডে প্রথমবার মেয়েদের ম্যানস্ট্রুরাল পিরিয়ড হয়। কোন পিরিয়ডে? 10 থেকে 13 বছর বয়সে। ওয়াইল বয়েজ এক্সপিরিয়েন্স বয়েজ ডিপনিং। আর বয়েজদের মধ্যে কি একটা চেঞ্জ হয়, যেমন বাচ্চারা একটা ছোট ছোট আদরে গলায় কথা বলতো, এখন বাচ্চাদের গ্লটিস যেটা আছে গলার মধ্যে, মানুষের গলার এরকম যে হাড়টা থাকে, এই হাড়টা একটু ফুলে যায়, এটা অনেক ডিপ হয়ে যায়। এবার বাচ্চাদের বয়সটা একটু বড় মানুষের মতো হওয়া শুরু করে, ও ডিপ কথা বলা শুরু করে। নাও ইমোশনাল অ্যান্ড সোশিয়াল চেঞ্জেস। এটা তো গেল ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যালের মধ্যে কি হয়? পোভার্টি বিগিনস হয়, গ্রোথ স্পার্টস অ্যান্ড হরমোনাল চেঞ্জেস হয়, গার্লসের মেনস্ট্রুয়েশন হয়, বয়েজদের বয়েজ ডিপেনিং হয়। কোন পিরিয়ডে? 10 থেকে 13 বছর বয়সের মধ্যে। Social and social change, emotional and social changes. Adolescents become self-conscious about their appearance and start to seek independence from family. Peer influence grows stronger and mood swings are common. তো বলছে ইমোশনাল অ্যান্ড সোশিয়াল চেঞ্জ হয়। ইমোশনাল অ্যান্ড সোশিয়াল চেঞ্জ কি? যেমন সোশিয়াল চেঞ্জের আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা বাচ্চা যখন কি হয়, 8-9 বছর বয়সে মার সাথে দেখবে, মার সাথে বা ঠাম্মার সাথে যে কোনো জায়গায় বেড়াতে পছন্দ করে, মন্দির হোক, পূজা হোক, যেখানে বাড়ির মানুষ যাবে আমি যাব বলে রেডি হয়ে যাবে। কিন্তু একটু বড় হওয়ার পর 10, 12, 11 বছরের বাচ্চারা কী করে? বিরূপে চলে যায়, না আমি এখানে যাব না, মন্দিরে আমার ভালো লাগে না, আমি তোমার সাথে যাব না, আমি পার্কে খেলতে যাব। ওর নিজের একটা ডিসিশন মেকিং চলে আসে। অ্যাডোলেসেন্স বিকাম সেলফ কনসিয়াস। ও নিজের সম্বন্ধে একটু সচেতন হয়ে যায় যে ওর কি পছন্দ, ওর কি পছন্দ না, অ্যাবাউট দেয়ার অ্যাপিয়ারেন্স অ্যান্ড স্টার্ট টু সিক ইন্ডিপেন্ডেন্স। অ্যাপিয়ারেন্স নিয়ে ও একটু সচেতন হয়ে যায়, আমাকে এইভাবে চুল কাটলে ভালো লাগবে, ওইভাবে ভালো লাগবে না, ও নিজের লুকটাকে নিয়ে একটু কনসিয়াস হয়ে যায়। অ্যান্ড স্টার্ট টু সিক ইন্ডিপেন্ডেন্স ফ্রম ফ্যামিলি। এই যে ফ্যামিলি থেকে ইন্ডিপেন্ডেন্স পাওয়া খোঁজা শুরু করে। কীরকম ইন্ডিপেন্ডেন্স? যেমন এতদিন মা ডিসাইড করে দিত কোন জামাটা পরবে বা কোন ড্রেসটা পরবে, এখন বাচ্চাটা নিজে ডিসাইড করতে চায়, ফ্যামিলির ইনফ্লুয়েন্স এটাতে ওর ভালো লাগে না। পিয়ার ইনফ্লুয়েন্স গ্রো স্ট্রঙ্গার। এই সময় থেকে পিয়ার ইনফ্লুয়েন্স, বন্ধুরা কি করছে, বন্ধুরা কি খাচ্ছে, বন্ধুরা কিভাবে চলছে, এই পিয়ার ইনফ্লুয়েন্সটা খুব স্ট্রঙ্গার হয়ে যায়। অ্যান্ড মুড সুইংস আর কমন। আর মুড সুইংস খুব বেশি হয় এই পিরিয়ডের বাচ্চারা, খুব তাড়াতাড়ি রেগে যায়, খুব তাড়াতাড়ি আনন্দিত হয়ে যায়, খুব তাড়াতাড়ি দুঃখী হয়ে যায়। তো এই সময় মুড সুইংসটা খুব তাড়াতাড়ি হয়। নেক্সট যেটা আমরা দেখছি, নেক্সট হচ্ছে cognitive development. Thinking remains concrete with limited ability to understand abstract concept. কিন্তু এই সময়ের মধ্যে কগনিটিভ ডেভেলপমেন্টটা কোন লেভেলের হয়? থিঙ্কিং রিমেন্স কনক্রিট। তাদের থিঙ্কিংটা কনক্রিটই থেকে যায় উইথ লিমিটেড এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এবার 10 থেকে 13 বছরের একটা বাচ্চার সাথে যদি আপনি বসে আধ্যাত্মিক কথাবার্তা বলেন, আমরা ধরে নিচ্ছি অ্যাকর্ডিং টু সাইকোলজি বাচ্চাটা বুঝবে না, কারণ তার যে ব্রেইনের থিঙ্কিংটা, কগনিটিভ ডেভেলপমেন্ট
ডেভেলপমেন্টটা এতটা ডেভেলপড হয়নি যে ও এতটা গূঢ় কথাগুলি বা ডিপ কথাগুলি বুঝতে পারবে। তো এই যে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলি বাচ্চাটা খুব বেশি বোঝে না। এটা কোন পিরিয়ডের ফিচার? 10 থেকে 13 বছর। নেক্সট আসে 14 থেকে 17 বছর, মিডিল অ্যাডোলেসেন্স এটাকে বলা হয়, বা মধ্য শৈশবকাল, কিশোর অবস্থা। এটা কবে থেকে হয়? 13-র পরে 14 আছে, 14 থেকে 17 বছর বয়স পর্যন্ত মিডিল অ্যাডোলেসেন্স আসে। মিডিল অ্যাডোলেসেন্সের কী কী ফিচার? ফিজিক্যাল চেঞ্জেস কী কী হয়? ফিজিক্যাল চেঞ্জেস, কন্টিনিউড ফিজিক্যাল ডেভেলপমেন্ট উইথ মেনি অ্যাডোলেসেন্টস নিয়ারিং দেয়ার অ্যাডাল্ট হাইট অ্যান্ড ওয়েট, সেক্সুয়াল ম্যাচুরিটি প্রগ্রেসেস। এই পিরিয়ডটার মধ্যে কি হয়? কন্টিনিউড ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু তখনও হতে থাকে, লম্বা হওয়া, তারপর মোটা হওয়া, এই সব কিছু ফিজিক্যাল যে চেঞ্জেসটা তখনও হতে থাকে কন্টিনিউড। যেমন ছেলেদের দাড়ি গজানো, হালকা হালকা দাড়ি আসবে ওই সময়ে, কন্টিনিউড ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয় উইথ মেনি অ্যাডোলেসেন্টস নিয়ারিং দেয়ার অ্যাডাল্ট হাইট অ্যান্ড ওয়েট। কি হয়? ওই বয়সটাতে অ্যাকচুয়াল একটা বাচ্চার যে হাইটটা আসে, ওই যেমন একটা মেয়ে যদি 5 ফুট 2 ইঞ্চি হয়, ও ক্লাস 9-এ বা 10-এ আস্তে আস্তে 5 ফুট 2 ইঞ্চি হয়ে যায়। তো বেশিরভাগ সময় দেখা যায় একটা বাচ্চার যে অ্যাকচুয়াল হাইটটা হবে ওইটা ওই বয়সের মধ্যে তারা গেইন করে নেয়। ওয়েটটা চেঞ্জ হতে থাকে, ওয়েটটা অ্যাকচুয়ালি কারেক্ট না। সেক্সুয়াল ম্যাচুরিটি প্রগ্রেসেস, ওই সময়ে সেক্সুয়ালি ম্যাচিওর হয়ে যায় বাচ্চারা। কিরকমভাবে সেক্সুয়ালি ম্যাচিওর হয়ে যায়? তাদের যে সেক্সুয়াল ফিচারগুলি তাদের মধ্যে থাকে, এটা আমরা মেনে নিই যে 14 থেকে 17 বছর বয়সের মধ্যে গ্রোথটা এক্সট্রিম লেভেলে চলে যায়। মানে এর পরে আর নতুন করে গ্রোথ হওয়ার কিছু নেই। গ্রোথ প্রসেসটা 14 থেকে 17 বছরের মধ্যে পুরা ম্যাচিওর হয়ে যায়। যেমন একটা মেয়েকে যদি আমি ধরি, যার 10 থেকে 13 বছর বয়সের মধ্যে মেনস্ট্রুয়েশন পিরিয়ড হয়ে যায়, তখন 14 থেকে 17 বছর বয়সের মধ্যে বাচ্চাটা, একটা মেয়ের মধ্যে মা হওয়ার এবিলিটি পুরাপুরি এসে যায়। নেক্সট হচ্ছে ইমোশনাল অ্যান্ড সোশিয়াল চেঞ্জেস। ইমোশনাল অ্যান্ড সোশিয়াল চেঞ্জেস কী কী হয়? ইনক্রিজড ফোকাস অন ইমোশনাল অ্যান্ড সোশিয়াল চেঞ্জেস মধ্যে ইনক্রিজড ফোকাস অন আইডেন্টিটি ফরমেশন অ্যান্ড পিয়ার রিলেশনশিপ। এই সময় তাদের মেইন ফোকাস থাকে আইডেন্টিটি ফরমেশন। আমি কি চাই, আমি কি খেতে ভালোবাসি, আমি কেমন, আমি এটা পছন্দ করি, আমি ওইটা পছন্দ করি, ব্লু আমার ফেভারিট কালার, আমার কালারের ঘরে আমি সাজাবো। তো এই যে আইডেন্টিটি ফরমেশনটা, নিজেকে খুঁজে পাওয়ার প্রসেসটা তখন শুরু হয়ে যায়। কখন? মিডিল অ্যাডোলেসেন্স পিরিয়ডে। পিয়ার রিলেশনশিপ খুব স্ট্রং হয়ে যায়। দেখবে 14 থেকে 17 বছর বয়সের যে বাচ্চাদের যে বন্ধুদের গ্রুপ থাকে, অলমোস্ট টিউশনের ব্যাচের সবাই তাদের বন্ধু, অলমোস্ট ক্লাসের সবাই তাদের বন্ধু। তারা কোনো বিচার করে না যে ও ভালো আমি ওর সাথে চলবো, ও খারাপ ওর সাথে চলবো, এমন না। পিয়ার রিলেশনশিপ ওই সময়ে খুব বেশি স্ট্রং হয়। দে মে এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট রুলস অ্যান্ড ভ্যালিউজ সিকিং টু ডিফাইন দেয়ার ইন্ডিভিজুয়ালিটি। ওই সময়ে তারা কি করে? ডিফারেন্ট রুলস প্লে করে, ডিফারেন্ট ভ্যালিউজ তাদের মধ্যে আসতে পারে, সিকিং টু ডিফাইন দেয়ার ইন্ডিভিজুয়ালিটি। আমি এমন, এটা দেখানোর জন্য ওরা বিভিন্ন পন্থা অবলম্বন করে। এই পিরিয়ডের বাচ্চারা কীরকম পন্থা? কেউ যদি চায় আমি খুব পড়াশোনায় থাকবো, ওরা কি করবে? কুইজে পার্ট নেবে, ডিবেটে পার্ট নেবে, নিজেকে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি দেওয়ার চেষ্টা করবে। কেউ যদি চায় আমি বক্সিং ভালোবাসি, তো ওই পিরিয়ডের মধ্যে তারা চাইবে বক্সিংয়ে বা গেমে, ক্রিকেট খেলতে, ওইখানে নিজের আইডেন্টিটি নিয়ে আসার। কেউ যদি চায় ভালো গান গাইতে জানে, তারা কি করবে? গানটাকে প্রায়োরিটি দেবে। মানে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি সিক করা শুরু করে তারা ওই সময়। কগনিটিভ ডেভেলপমেন্ট, এবার বৌদ্ধিক ডেভেলপমেন্টটা কীরকম হয়? গ্রেটার ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট থট ডেভেলপস। ওই সময়ে আরেকটু গ্রেটার ক্যাপাসিটি হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলি বোঝার জন্য। একটু আগে আমি উদাহরণ দিয়েছিলাম যে আধ্যাত্মিক কথাবার্তা তার ছোটো বয়সের বাচ্চারা বুঝে না, তখন আরেকটু যখন বড় হয় তারা অ্যাবস্ট্রাক্ট থটগুলি আরেকটু ডেভেলপ হয়। অ্যাডোলেসেন্ট স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার। এই সময়ের বাচ্চারা কি করে? তারা ফিউচার নিয়ে ভাবা শুরু করে, ইনক্লুডিং কেরিয়ার চয়েসেস, তারা কোন পথে যাবে। যেমন 17 বছরের মধ্যে একটা বাচ্চা ক্লাস 12-এ চলে আসে, তো তখন তারা ভাবে যে আমি কি নেক্সটে ইঞ্জিনিয়ার হব নাকি ডক্টর হব। এই অনুযায়ী তারা তাদের কেরিয়ার চুজ করে নেয় এই পিরিয়ডে। রিলেশনশিপ, বেশিরভাগ বাচ্চারা কি করে? ওই পিরিয়ডের মধ্যে নতুন নতুন রিলেশনশিপে যায়। অ্যান্ড পার্সোনাল ভ্যালিউজ, আর তারা পার্সোনাল ভ্যালিউজ ক্রিয়েট করে নিজের মধ্যে, যে আমি এজ এ পার্সন আমার এই ভ্যালু আছে। যেমন আমি মিথ্যা কথা বলি না,
বা আমি আমার ফ্রেন্ডসদের জন্য জান দিতে পারবো, এরকম যে কিছু ভ্যালিউজ থাকে একটা পার্সনের মধ্যে, তারা পার্সোনাল ভ্যালিউজ আইডেন্টিফাই করে নেয়। কগনিটিভ ডেভেলপমেন্ট স্টেজ আমরা দেখলাম। নেক্সট আমরা দেখি নেক্সট হচ্ছে লেট অ্যাডোলেসেন্স। লেট অ্যাডোলেসেন্সটা কোনটাকে বলা হচ্ছে? লেট অ্যাডোলেসেন্স বলা হচ্ছে 18 থেকে 21টাকে। 18 থেকে 21 না, হ্যাঁ, লেট অ্যাডোলেসেন্স হচ্ছে 18 থেকে 21, তারপরে হচ্ছে অ্যাডাল্টহুড বা অ্যাডাল্ট পিরিয়ডটা পুরোপুরি চলে আসে। লেট অ্যাডোলেসেন্সটার কী কী ফিচার? ফিজিক্যাল চেঞ্জেস কী হয়? ফিজিক্যাল গ্রোথ স্লোজ। এই পিরিয়ডটার মধ্যে ফিজিক্যাল গ্রোথটা স্লো হয়ে যায়, মানে আস্তে আস্তে কমা শুরু হয়। যেমন একটা ছেলে যদি 5 ফুট 4 ইঞ্চি হয় ক্লাস 12 অবধি, তারপর থেকে ওর আর বিশেষ বর্ধিত হয় না, এই সময়ে গ্রোথটা স্লো হয়ে যায়, আর ও বাড়বে না। অ্যান্ড ইন্ডিভিজুয়াল রিচ ফুল ফিজিক্যাল ম্যাচিওরিটি, আর ওর যা যা ফিজিক্যাল ফিচার আছে ওর মধ্যে ফুললি ম্যাচিওর হয়ে যায়, এক্সট্রা করে আর কোনো কিছু তখন বর্ধিত হয় না। ইমোশনাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস। ইমোশনাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস কী হয়? Adolescents solidify their identity and move towards stable relationship. Adolescents solidify their identity and move towards stable relationship. এই পিরিয়ডের বাচ্চারা কি করে? তারা ফিউচার নিয়ে ভাবা শুরু করে যে আমি একটা রিলেশনশিপে যদি যাই এটা স্টেবল হবে, আমি ছাড়বো না, এরকম একটা টেন্ডেন্সি এই পিরিয়ডের একটা বাচ্চার মধ্যে এসে যায়। অফেন উইথ ইনক্রিজড ইমোশনাল কন্ট্রোল, তাদের মধ্যে ইমোশনাল কন্ট্রোলটা অনেক চলে আসে। যেমন আগে যতটা অ্যাংজাইটি ডিপ্রেশন তারা ফিল করতো, 18 থেকে 21 বছরের বাচ্চারা আর একটু বেশি ইমোশনাল কন্ট্রোলটা ইনক্রিজ হয়ে যায়, বেড়ে যায়, নিজেকে একটু সামালতে পারে। দে ফোকাস অন প্রিপেয়ারিং ফর অ্যাডাল্ট রেসপন্সিবিলিটিস। তারা তখন কি করে? তারা অ্যাডাল্ট রেসপন্সিবিলিটির জন্য নিজেকে রেডি করে। কী রকমের অ্যাডাল্ট রেসপন্সিবিলিটিস? যেমন কেরিয়ার নিতে হবে, ফ্যামিলির জন্য কিছু করতে হবে, এই যে বুঝটা তখন চলে আসে। সাচ এস ক্যারিয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লিভিং, যেমন একা থাকতে হলে কি করতে হবে, এই সব কিছু ওই সময়ের বাচ্চারা বুঝে। নেক্সট কি? নেক্সট আসছে এই পিরিয়ডের কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট কেমন হয়? অ্যাডভান্সড অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং হয় ওই সময়ে, রিজনিং অ্যান্ড প্রবলেম সলভিং এবিলিটিস। দে বিগিন টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স ইস্যুস লাইক মরালিটি, পলিটিক্স অ্যান্ড সোশ্যাল জাস্টিস। তো বলা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স ইস্যুস। কমপ্লেক্স ইস্যুস কি? মরালিটি, নৈতিকতা, ভালো কি খারাপ কি, পলিটিক্স কি, সোশ্যাল জাস্টিস কি, ওই সব কিছু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এই বয়সের বাচ্চারা শিখে ফেলে। তো এবার কথা হচ্ছে, আমি যে এত কিছু পড়লাম, আমি পড়ছি আমার টিচিং এক্সামের জন্য, কেন? আমি একজন টিচার হব। এবার আমি অ্যাজ এ টিচার আমার রোল কি থাকবে? কারণ আমি ক্লাস 6 থেকে 12 অবধি পুরো অ্যাডোলেসেন্স পিরিয়ড নিয়ে ডিল করব। আমি সব বাচ্চাদেরকে নিয়ে জানলাম যে এই বয়স থেকে এই বয়সের বাচ্চারা কেমন হয়। এবার আমার টিচার হিসাবে আমার কি রোল থাকবে এটাই আমি দেখছি। অ্যাক্ট অ্যাজ মেন্টার্স অ্যান্ড প্রোভাইড এ সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট। সবার আগে আমি একজন মেন্টার হিসেবে কাজ করব। আমার কোনো স্টুডেন্টের যদি কোনো প্রবলেম হয় আমি তাদেরকে বলবো যে কীরকমভাবে করতে হবে, কীরকম করলে ভালো হবে, মেন্টার হিসেবে কাজ করব। সাপোর্টিভ লার্নিং এনভায়রনমেন্ট ওদেরকে প্রোভাইড করব, এমন একটা লার্নিং এনভায়রনমেন্ট প্রোভাইড করব যেখানে তাদের ইন্ডিভিজুয়ালিটি অনুযায়ী তারা শিখতে পারে। এনকারেজ ওপেন কমিউনিকেশন অ্যান্ড বিল্ড সেলফ কনফিডেন্স। তাদের মধ্যে আমি ওপেন কমিউনিকেশন বিল্ড করাবো, এনকারেজ করাবো, যাতে করে তারা সেলফ কনফিডেন্সটা বাড়ে, সবার সামনে কমিউনিকেট করতে পারে। আইডেন্টিফাই আর্লি সাইন্স অফ ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল ইস্যুস। এবার কোনো একটা ছেলে আমার ক্লাসের মধ্যে, ক্লাস 8-এর বা 9-এর, আমি দেখলাম এই বাচ্চাটা খুব রাগে, ওকে কোনো প্রশ্ন করলে উত্তর দেয় না, অন্যদের সাথে ফাইট করে। তো আমি আর্লি স্টেজে আইডেন্টিফাই করব যে ইমোশনাল অ্যান্ড বিহেভিয়ারাল কোনো একটা ইস্যু আছে বাচ্চাটার। হয়তো বাড়ির পরিবেশ ওর ভালো না, ও ইমোশনালি খুব আপসেট থাকে সবসময়, বা ওর নিজের চরিত্রের কোনো একটা দিক এমন থাকতে পারে যে ওভার এক্সেসিভ অ্যাঙ্গার ওর মধ্যে আছে, এটা বিহেভিয়ারাল একটা ইস্যু। তো এটা আমি আইডেন্টিফাই করব অ্যাজ এ টিচার। কখন করব? যখন আমি এইসব বাচ্চাদের নিয়ে পড়াশোনা করব, আমি জানবো তাদের ফিচার কি, তখনই আমি করতে পারবো। নেক্সট হচ্ছে প্রোভাইড গাইডেন্স অন লাইফ স্কিলস, ডিসিশন মেকিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। বলছে ওই সময়ে বাচ্চাদেরকে গাইড করতে হয় লাইফ স্কিল নিয়ে। লাইফ স্কিল কি? যেমন দেখবে ওই বয়সের বিভিন্ন স্কুলে এই বয়সের বাচ্চাদেরকে নিয়ে ট্র্যাকে যাওয়া হয়,
পাহাড়ে চড়ার বা জঙ্গলে 2 দিন স্টে করার, এরকম ওই সময় এরকম ডিফিকাল্ট পিরিয়ডে কীরকমভাবে তুমি লাইফটাকে লিড করবে, এরকম লাইফ স্কিল তাদেরকে শেখানো হয়। বোটিংয়ে নিয়ে যাওয়া হয়। ডিসিশন মেকিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট, ওই সময়ে তুমি তোমার ডিসিশনটা কী করে নেবে, অ্যান্ড স্ট্রেস, তুমি যদি স্ট্রেসে থাকো আর কারোর সাথে কথা না বলে তুমি কিভাবে ম্যানেজ করতে পারবে, যেমন মেডিটেশন করা বা কিছু এরকমভাবে ওকে গাইডেন্স দিতে হবে। অ্যাজ এ টিচার আমি বাচ্চাটাকে গাইড করব। প্রমোট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং এবিলিটিস, আমি বাচ্চাটাকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্যে কোনো একটা টপিক দিয়ে বলবো যে তোমার মতামত কি বলো। আমি বাচ্চাটার মধ্যে থিঙ্কিং করার এবিলিটিটা বাড়িয়ে দেবো। অ্যান্ড প্রবলেম সলভিং এবিলিটিস, বাচ্চাটাকে আমি অ্যাসাইনমেন্ট দেবো, দিয়ে দেখবো যে বাচ্চাটা কত ভালো প্রবলেম সলভ করতে পারছে। তো অ্যাজ এ টিচার আমার এটা রোল হবে। এবার চলে আসলাম আমরা ক্লাসের লাস্টে কনক্লুশনে কি বলছে, দ্য অ্যাডোলেসেন্স পিরিয়ড ইজ মার্কড বাই সিগনিফিক্যান্ট ট্রানজিশন ইন ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট। বলছে অ্যাডোলেসেন্স পিরিয়ডটাকে সিগনিফিক্যান্টলি একটা ট্রানজিশন হিসাবে মার্ক করা হয়। কীরকম ট্রানজিশন? চেঞ্জ ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড কগনিটিভ ডেভেলপমেন্ট, উইথ ইচ স্টেট প্রেজেন্টিং ইউনিক চ্যালেঞ্জেস অ্যান্ড গ্রোথ অপরচুনিটিস। আর এই প্রতিটা স্টেজে বাচ্চারা, আমরা যে 3টা স্টেজ পড়লাম, আর এখানেও যে 3টা স্টেজ দেওয়া আছে, আমরা পড়লাম কি আর্লি অ্যাডোলেসেন্স, মিডিল অ্যাডোলেসেন্স অ্যান্ড লেট অ্যাডোলেসেন্স। আর এখানে বলছে 3টা স্টেজ, ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড কগনিটিভ। 3টা স্টেজের মধ্যে ইউনিক চ্যালেঞ্জেস আসে বাচ্চারার, অ্যান্ড গ্রোথ অপরচুনিটিস। আবার চ্যালেঞ্জ যেমন আসে, আবার গ্রোথ অপরচুনিটিসও আসে, সুযোগও আছে বিভিন্নভাবে ভালো হওয়ার বা খারাপ হওয়ার। আন্ডারস্ট্যান্ডিং দিস স্টেজেস হেল্পস ইন প্রোভাইডিং অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট অ্যান্ড গাইডেন্স। আর এই সবটা স্টেজ যদি একজন মানুষ ভালো করে বুঝে, তাহলে এই মানুষটা আগে গিয়ে এইসব বাচ্চাদেরকে খুব ভালো সাপোর্ট করতে পারবে আর গাইড করতে পারবে। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। যারা প্রথমবার ক্লাসটা করছেন, আমার বাকি ক্লাসগুলো পেডাগজির উপর এবং ইংলিশের উপর নিশ্চয়ই দেখবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাস্টে আজ আমি একটা কোয়েশ্চেন দিতে চাই, যারাই ক্লাসটা করছেন আপনারা বলবেন অ্যাডোলেসেন্স পিরিয়ডটাকে স্ট্রং এজ কে বলেছেন, এটা কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে ক্লাসটা দেখছেন আর কোন এক্সামের জন্য প্রিপেয়ার করছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।